কল্পনা করা যাক একটা উম, খুব সংবেদনশীল পরিস্থিতি। আচ্ছা। ধরুন, ফ্লাইটে বসে একটা অত্যন্ত গোপনীয় এবং গুরুত্বপূর্ণ কর্পোরেট ইমেল ড্রাফট করা হচ্ছে। হুম। যেখানে ইন্টারনেট কানেকশন একদমই নেই। একদম তাই। আশেপাশে ইন্টারনেটের কোনো অস্তিত্ব নেই। অথচ ফোনের স্ক্রিনে টাইপ করার সাথে সাথে ভেতরে থাকা একটা এআই অ্যাসিস্ট্যান্ট পুরো ইমেলটা নিখুঁতভাবে লিখে দিচ্ছে। বাহ। শুধু তাই না, ভুল শুধরে দিচ্ছে, এমনকি টোন বা ভাষাও ঠিক করে দিচ্ছে। আর সবচেয়ে বড় কথা হলো, এই স্মার্ট সহকারীটি দূরের কোনো বিশাল সার্ভার বা গুগল ডেটা সেন্টারের সাথে বিন্দুমাত্র যোগাযোগ করছে না। মানে সে সম্পূর্ণভাবে বন্দী আছে ওই ছোট ফোনটির ভেতরে। রাইট। আর ঠিক এই জায়গাটাতেই আসলে প্রযুক্তির দুনিয়ায় সবচেয়ে বড় বিপ্লবটা ঘটছে। আমরা তো সবসময় ভেবে এসেছি যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই হলো এমন এক জাদুকরী ক্ষমতা যার জন্য প্রয়োজন সারি সারি সার্ভার, প্রচুর কুলিং ফ্যান। আর ক্লাউডের অসীম শক্তি। হ্যাঁ, ঠিক বলেছেন। কিন্তু যখন একটা ডিভাইস ক্লাউডের উপর নির্ভরতা কমিয়ে নিজেই চিন্তা করতে শেখে, তখন সেটা শুধু গতির ব্যাপার থাকে না। প্রাইভেসি। একদম। সেটা ডেটা প্রাইভেসির ক্ষেত্রে একটা যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসে। আর ঠিক এই কারণে আমাদের আজকের এই গভীর বিশ্লেষণটি এত বেশি প্রাসঙ্গিক। আমরা আজ এমন একটি ইঞ্জিনিয়ারিং মাস্টারপিস নিয়ে কথা বলবো যা এই অসম্ভবকে সম্ভব করেছে। গুগলের জ্যামা 4 বা জ্যামা 4 এআই মডেলের মোবাইল আর্কিটেকচার নিয়ে। ঠিক। আমাদের আজকের মূল লক্ষ্য বা মিশন হলো খুব সহজভাবে এটা বোঝা যে কিভাবে এত বিশাল, জটিল এবং শক্তিশালী একটি এআই মডেল সম্পূর্ণ অফলাইনে একটি সাধারণ স্মার্টফোনের ছোট হার্ডওয়্যারে এত নিখুঁতভাবে কাজ করতে পারে। এবং প্রযুক্তি কিভাবে প্রাইভেসি আর কাজের গতি বদলে দিচ্ছে, তার পেছনের বিজ্ঞানটা আজ আমরা ডিকোড করব। তো ব্যাপারটা একটু বিড়লে বলা যাক, মানে কিভাবে জেম্মা 4 এর মতো একটি ওপেন ওয়েট মাল্টিমোডাল এআই মডেল স্মার্টফোনের সীমিত র্যামের ভেতর জায়গা করে নেয়। একটা ফোনের প্রসেসর আর র্যাম তো একটা বিশাল ডেটা সেন্টারের তুলনায় রীতিমতো ক্ষুদ্র, তাই না? এখানেই আসলে ইঞ্জিনিয়ারদের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা ছিল। শুধুমাত্র মডেলের আকার ছোট করাই কিন্তু একমাত্র সমাধান নয়। আচ্ছা। বরং একটি এআই মডেলকে কিভাবে অফলাইনে সম্পূর্ণ প্রাইভেসি বজায় রেখে এবং অত্যন্ত কম ল্যাটেন্সিতে, মানে প্রায় তাৎক্ষণিকভাবে কাজ করানো যায়, সেটাই হলো মূল বিষয়। বুঝতে পারছি। এই মডেলটিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন এটি সরাসরি স্মার্টফোনের ভেতরেই একটি শক্তিশালী লোকাল ইঞ্জিন হিসেবে চলতে পারে। আর্কিটেকচারাল ব্রেকডাউন ঘাটলে দেখা যায় মোবাইলের জন্য মূলত জেম্মা 4 এর দুটি ভ্যারিয়েন্ট বা সংস্করণ ব্যবহার করা হয়। একটি হল E2B, যেখানে 2.3 বিলিয়ন বা 2300 কোটি ইফেক্টিভ প্যারামিটার আছে, এবং ৩৫টা লেয়ার আছে। অন্যটি হল আরেকটু বড় সংস্করণ E4B, যার 4.5 বিলিয়ন প্যারামিটার এবং 42টি লেয়ার রয়েছে। রাইট। এই দুটি মডেলই ডিকোডার অনলি ট্রান্সফর্মার আর্কিটেকচারের ওপর ভিত্তি করে তৈরি, এবং এরা প্রায় 128K বা 1,28,000 টোকেন পর্যন্ত কনটেক্সট সাপোর্ট করতে পারে। কিন্তু এই সংখ্যাগুলো শুনলেই তো মাথায় একটা সাধারণ প্রশ্ন আসে, এত বিলিয়ন প্যারামিটার একটা সাধারণ ফোনে আঁটবে কিভাবে? একদম সঠিক প্রশ্ন। কারণ একটা সাধারণ পিক্সেল বা আইফোনের র্যাম থাকে বড়জোর ৩ থেকে ৬ জিবির মতো। হ্যাঁ, তা তো বটেই। আর এই র্যামের ভেতরেই ফোনের অপারেটিং সিস্টেম, ব্যাকগ্রাউন্ডে চলা অন্যান্য অ্যাপস সবকিছুকে জায়গা দিতে হয়। এআই মডেলের জন্য খুব বেশি জায়গা আসলে ফাঁকা থাকে না। এই বিশাল মডেলটিকে সেই ছোট জায়গায় ঢোকানোর প্রধান ম্যাজিকটার নাম হল কোয়ান্টাইজেশন। এই কোয়ান্টাইজেশনের বিষয়টা বেশ ইন্টারেস্টিং। ব্যাপারটা কি এমন যে, ধরুন একটা বিশাল ১০,০০০ পৃষ্ঠার এনসাইক্লোপিডিয়াকে আমরা একটা পকেট ডিকশনারিতে পরিণত করছি। দারুণ একটা তুলনা। মানে বইয়ের ভেতরে শব্দগুলো বা তথ্যগুলো সবই আছে, শুধু ফন্ট সাইজ একদম ছোট করে ফেলা হয়েছে যাতে সেটা পকেটে সহজেই এঁটে যায়। এই এনসাইক্লোপিডিয়ার অ্যানালজিটা চমৎকার। তবে ফন্ট সাইজ ছোট করার পেছনের বিজ্ঞানটা আরেকটু গভীরভাবে দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। আচ্ছা, সেটা কিভাবে? কোয়ান্টাইজেশন প্রক্রিয়ায় মূলত মডেলের গাণিতিক হিসাব বা ওয়েটগুলোকে সংকুচিত করা হয়। যখন এআই মডেল বড় সার্ভারে তৈরি বা ট্রেন করা হয়, তখন প্রতিটি প্যারামিটারকে 16 বিট ফ্লোটিং পয়েন্ট বা FP16 প্রিসিশনে রাখা হয়। 16 বিট?
হ্যাঁ 16 বিট মানে হল সংখ্যাগুলো অত্যন্ত সূক্ষ্ম এবং বিশাল। এটা অনেকটা রঙের বর্ণনার মতো, যেমন ধরুন হালকা সবুজাভ নীল যার মধ্যে সামান্য ধূসরের ছোঁয়া আছে। বুঝতে পারছি। কিন্তু ফোনের জন্য এত সূক্ষ্ম বর্ণনার তো দরকার হয় না, তাই কোয়ান্টাইজেশনের মাধ্যমে এই 16 বিটের ডেটাকে নামিয়ে NIT4 বা 4 বিট ইন্টিজারে নিয়ে আসা হয়। আচ্ছা, তখন ওই বিশাল বর্ণনাটা হয়ে যায় শুধু নীল। বুঝতে পেরেছি। মানে আমরা অযথাই অতিরিক্ত সূক্ষ্মতার পেছনে না ছুটে মূল বিষয়টা ধরে রাখছি। একদম। আর এর ফলেই 5 জিবি সাইজের বিশাল একটা মডেল অবিশ্বাস্যভাবে মাত্র 1.5 থেকে 3 জিবির মধ্যে চলে আসে। ঠিক তাই, স্ট্যাটিক মেমোরি বা ফোনের র্যামের একটা বড় অংশ জুড়েই থাকে এই কোয়ান্টাইজড করা ওয়েটগুলো। E2B মডেলের INT4 কোয়ান্টাইজড ভার্সন মাত্র 1.5 গিগাবাইট জায়গা নেয়। ওয়াও, মাত্র 1.5 গিগাবাইট! হ্যাঁ, এই কারণে এটি ফোনের ইউনিফাইড র্যামের ভেতরে খুব সুন্দরভাবে বসে যেতে পারে এবং ফোনকে হ্যাং বা স্লো না করে অন্যান্য অ্যাপের পাশাপাশি কাজ করতে পারে। সাইজ তো ছোট হলো, এনসাইক্লোপিডিয়া পকেটে ঢুকে গেল। কিন্তু এখানেই আমার মনে আর একটা বড় প্রশ্ন জাগছে। বলুন। একটা ডিকশনারি পকেটে থাকলেই তো আর হলো না, সেটা দ্রুত পড়ার ক্ষমতাও থাকতে হবে, তাই না? অবশ্যই। সাইজ ছোট হলে মেমোরিতে জায়গা হলো ঠিকই, কিন্তু এত ছোট মেমোরিতে মডেলটা কি আদৌ বুদ্ধিমানের মতো এবং দ্রুত কাজ করতে পারবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমি একটা টেকনিক্যাল টার্মের মুখোমুখি হয়েছি, হাইব্রিড অ্যাটেনশন। এই হাইব্রিড অ্যাটেনশন হল জেম্মা 4 এর অন্যতম বড় একটি উদ্ভাবন এবং এর পেছনের মূল ইঞ্জিন। আচ্ছা, একটি কৃত্রিম বুদ্ধিমত্তা কিভাবে ভাষা বোঝে তার মূলে রয়েছে এই অ্যাটেনশন মেকানিজম। সাধারণত এআই যখন কোনো বড় টেক্সট পড়ে তখন সে প্রতিটি শব্দের সাথে বাক্যের অন্য সব শব্দের সম্পর্ক বিচার করে। যাকে গ্লোবাল অ্যাটেনশন বলে, রাইট? ঠিক, কিন্তু এটা করতে প্রচুর মেমোরি বা র্যাম লাগে, যাকে টেকনিক্যাল ভাষায় বলা হয় কেভি ক্যাশ বা কেভি ক্যাশ। এই কেভি ক্যাশ বিষয়টা একটু ক্লিয়ার করা যাক। এটা কি অনেকটা রেস্টুরেন্টের ওয়েটারের মতো? ওয়েটার কিভাবে? মানে ওয়েটার যখন 4 জনের একটা টেবিলে অর্ডার নেয়, সে একটা নোটপ্যাডে সব লিখে রাখে। এরপর যখন নতুন কোনো ডিশ নিয়ে আসে, তখন তাকে নতুন করে জিজ্ঞেস করতে হয় না কে কি অর্ডার করেছিল, কারণ তার কাছে নোটপ্যাড আছে। একদম। এআই এর ক্ষেত্রেও কি মডেলটা আগের পড়া শব্দগুলোর গাণিতিক রূপ বা অ্যাটেনশন ভ্যালু এই ক্যাশ মেমোরিতে জমিয়ে রাখে, যাতে বারবার আগের টেক্সট পড়তে না হয়? দারুণ উদাহরণ দিয়েছেন। হ্যাঁ, কেভি ক্যাশ ঠিক এই কাজটাই করে। কিন্তু মুশকিল হলো যখন আলোচনা বা কনটেক্সট অনেক বড় হয়ে যায়, তখন এই ওয়েটারের নোটপ্যাডটা বিশাল আকার ধারণ করে। তখন তো সমস্যা। হ্যাঁ, ফোনের র্যামের পক্ষে এত বড় নোটপ্যাড বা কেভি ক্যাশ ধরে রাখা সম্ভব হয় না। এই মেমোরির চাপ কমাতেই নিয়ে আসা হয়েছে স্লাইডিং উইন্ডো লোকাল অ্যাটেনশন। আচ্ছা, হাইব্রিড অ্যাটেনশন মডেলটি এই স্লাইডিং উইন্ডো এবং গ্লোবাল অ্যাটেনশনের মধ্যে পর্যায়ক্রমে কাজ করে। আর্কিটেকচারাল নোটস অনুযায়ী এই স্লাইডিং উইন্ডো মাত্র 512টি টোকেন বা শব্দের ওপর কাজ করে। এর ফলে নাকি 70% পর্যন্ত মেমোরি সাশ্রয় হয়। হ্যাঁ, প্রায় 70%। কিন্তু এখানেই বিষয়টা আসলে খটকার জায়গা তৈরি করে। আচ্ছা, এই স্লাইডিং উইন্ডো অ্যাটেনশন, এটা কি ঘোড়ার চোখের ঠুলির মতো কাজ করছে না? ঘোড়ার চোখের ঠুলি মানে? মডেল কি শুধু তার আশেপাশের 512টা টোকেনই দেখছে এবং পেছনের বড় কনটেক্সট বা পুরো আলোচনার প্রেক্ষাপট ভুলে যাচ্ছে? যদি সে আগের কথাই ভুলে যায়, তাহলে তো সে বোকার মতো উত্তর দেবে। এই সন্দেহটা আসাটাই সবচেয়ে স্বাভাবিক এবং ঠিক এই সমস্যাটার কারণেই ইঞ্জিনিয়ারদের পুরো আর্কিটেকচারটা নতুন করে ভাবতে হয়েছিল। তো সমাধানটা কি দাঁড়ালো? মডেলটি পুরোপুরি ঘোড়ার চোখের ঠুলি পড়ে থাকে না। এটা সত্যি যে প্রসেসিংকে অবিশ্বাস্যভাবে দ্রুত করার জন্য মডেলের বেশিরভাগ লেয়ার শুধুমাত্র তার আশেপাশের 512টি টোকেন দেখে। কিন্তু এই ঠুলির একটা জাদুকরী সমাধান আছে, যাকে বলা হয় K=V শেয়ারিং বা K=V শেয়ারিং। এই K=V শেয়ারিং জিনিসটা কিভাবে কাজ করে? এটাকে আমরা পকেটে থাকা একটা ম্যাপের সাথে তুলনা করতে পারি। ঘোড়াটি চোখের ঠুলির কারণে হয়তো শুধু সামনের একটু রাস্তাই দেখছে, কিন্তু তার কাছে একটা ম্যাপ আছে। আচ্ছা, মডেলের একেবারে চূড়ান্ত লেয়ারে সবসময় গ্লোবাল অ্যাটেনশন কাজ করে। সেখানে কেভি শেয়ারিংয়ের মাধ্যমে পেছনের সমস্ত তথ্যের একটা সামারি বা ব্রেডক্রাম তৈরি করে রাখা হয়। ওকে, বুঝতে পারছি। ফলে মডেলটি বর্তমান উইন্ডোতে ফোকাস করে ঠিকই, কিন্তু চূড়ান্ত উত্তর দেওয়ার আগে ওই ম্যাপটা একবার মিলিয়ে নেয়। এতে করে সে সামগ্রিক প্রেক্ষাপট কখনোই হারিয়ে ফেলে না। অথচ মেমোরিও বেঁচে যায় 70%। বাহ, এটা তো অভাবনীয় একটা কৌশল।
একদম। মেমোরি বাঁচানোর আরেকটা অদ্ভুত টার্ম চোখে পড়েছে, PLE বা পার লেয়ার এমবেডিংস। এজ ডিভাইসের মডেলগুলোতে নাকি এই PLE এর পরিমাণ মোট প্যারামিটারের প্রায় অর্ধেকের বেশি থাকে। হ্যাঁ, এটা থাকে। এটা নাকি AI মডেলকে খুব বেশি গভীর বা অনেকগুলো লেয়ার যুক্ত না করেও শক্তিশালী রেজাল্ট দিতে সাহায্য করে। এর পেছনের লজিকটা কি? লজিকটা খুবই ব্যবহারিক। সাধারণত এআই মডেলগুলোকে আরও বুদ্ধিমান করার জন্য লেয়ারের পর লেয়ার যুক্ত করতে হয়। লেয়ার যত বাড়ে, মডেল তত জটিল বিষয় বুঝতে পারে। হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক নিয়ম। কিন্তু মোবাইলের প্রসেসরে এতগুলো লেয়ার প্রসেস করা এক প্রকার অসম্ভব ব্যাপার, কারণ এতে প্রসেসরের ওপর প্রচণ্ড চাপ পড়ে। PLE বা পার লেয়ার এমবেডিংস ঠিক এখানেই গেম চেঞ্জার হিসেবে কাজ করে। কিভাবে? এটা কি পরীক্ষার হলে ওপেন বুক এক্সাম দেওয়ার মতো কোনো ব্যাপার? হ্যাঁ, একদম ঠিক ধরেছেন। PLE মূলত প্রতিটি লেয়ারের সাথে একটা করে রেফারেন্স টেবল বা নির্দিষ্ট এমবেডিং লুকআপ জুড়ে দেয়। আচ্ছা। মজার ব্যাপার হলো, এই টেবলগুলো র্যামে রাখার দরকার হয় না। এগুলো মেমোরি ম্যাপ করে সরাসরি ফোনের স্টোরেজ বা ডিস্ক থেকে পড়া যায়। ওয়াও, র্যামের জায়গায় নিচ্ছে না। না, ফলে এআই যখন কোনো জটিল শব্দ বা প্রেক্ষাপট বুঝতে যায়, সে দ্রুত স্টোরেজ থেকে ওই রেফারেন্স টেবলটা দেখে নেয়। র্যামের ওপর কোনো চাপই পড়ে না, অথচ মডেলটা অত্যন্ত বুদ্ধিমানের মতো আচরণ করে। আর এর চেয়েও চমকপ্রদ তথ্য হল, এই মডেলটির একটি নেটিভ থিঙ্কিং মোড আছে। কোডিংয়ের ভাষায় একে বলা হচ্ছে থিঙ্ক টোকেন। হ্যাঁ, থিঙ্ক টোকেন। এটি ব্যবহার করে মডেলটি অফলাইনেই ধাপে ধাপে রিজনিং বা যুক্তি দিয়ে চিন্তা করতে পারে। অর্থাৎ সে শুধু তুতাপাথের মতো মুখস্থ উত্তর দেয় না, বরং ক্লাউডের সাহায্য ছাড়াই নিজের ভেতরে লজিক তৈরি করে কোনো সমস্যার সমাধান করতে পারে। ঠিক তাই। এই থিঙ্ক টোকেন মডেলটিকে মানুষের মতো ধাপে ধাপে চিন্তা করার সুযোগ দেয়। আর এর সবকিছুই ঘটছে হাতের মুঠো থাকা একটা ছোট্ট ডিভাইসের ভেতর। হ্যাঁ, সত্যি অবিশ্বাস্য। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো, এই পুরো প্রসেসটা মোবাইলের ব্যাটারি শেষ না করে বা ফোনকে অতিরিক্ত গরম না করে কিভাবে রান করে। আর এটাই আমাদের আলোচনার অন্যতম রোমাঞ্চকর অংশে নিয়ে যায়। মোবাইলের যন্ত্রাংশের মেলবন্ধন বা হার্ডওয়্যার সিনার্জি। রাইট। সফটওয়্যার আর মেমোরি ম্যানেজমেন্ট সম্পর্কে তো আমরা জানলাম, কিন্তু হার্ডওয়্যারের দিকটা তো আরও অদ্ভুত। AI মডেলটির ইনপুট প্রসেস করার জন্য গুগল এজ গ্যালারি বা অ্যান্ড্রয়েড AI কোরের মতো সিস্টেম লেভেল সার্ভিস ব্যবহার করা হয়। হ্যাঁ, অ্যান্ড্রয়েড এআই কোরের মূলত অপারেটিং সিস্টেমের ভেতরে থাকা একটা বিল্ট ইন ব্রেইন ম্যানেজার হিসেবে কাজ করে। আচ্ছা। মডেলটিকে সে আগে থেকেই প্রি ক্যাশ করে রাখে, যাতে যখনই কোনো কাজ দেওয়া হয় এআইকে একদম শূন্য থেকে শুরু করতে না হয়। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো, এই মডেলটা চালানোর সময় কাজগুলো স্মার্টফোনের বিভিন্ন প্রসেসরের মধ্যে খুব সুন্দরভাবে ভাগ করে দেওয়া হয়। ARM সিপিইউগুলো প্রিফিল ফেজে স্পিড বাড়ায়, অন্যদিকে NPU বা নিউরাল প্রসেসিং ইউনিট এবং GPUতে কাজের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়। তাহলে এর মানেটা কি দাঁড়াচ্ছে? মানেটা কি দাঁড়াচ্ছে বলে আপনার মনে হয়? মানে স্মার্টফোন কি এখন একটা ছোটখাটো কর্পোরেট অফিস হয়ে গেছে, যেখানে AI কোর হলো বস, যে নিজে সব কাজ না করে CPU, GPU আর NPUর মতো বিভিন্ন ডিপার্টমেন্টের কর্মীদের মাঝে কাজগুলো নিখুঁতভাবে ভাগ করে দিচ্ছে? কর্পোরেট অফিসের এই উদাহরণটা পুরো পরিস্থিতিটাকে একদম পারফেক্টলি বোঝায়। আসলে ব্যাপারটা ঠিক এভাবেই ঘটে। তাই নাকি? হ্যাঁ, যদি ফোনের মূল প্রসেসর দ্য সিপিইউ একা সব কাজ করত, তাহলে ফোন ভীষণ গরম হয়ে যেত এবং কিছুক্ষণের মধ্যেই ব্যাটারি শেষ হয়ে যেত। কিন্তু একজন দক্ষ বস হিসাবে এআই কোর জানে কাকে দিয়ে কোন কাজটা করাতে হবে। এই দায়িত্ব বন্টনের বিষয়টা একটু বিস্তারিতভাবে বোঝা যাক। যেমন ওই যে প্রিফিল ফেজের কথা বলা হচ্ছে, এটা আসলে কি? প্রিফিল ফেজ হল মডেলের কাজ শুরুর ঠিক আগের মুহূর্ত। যখন একটা প্রম্পট বা নির্দেশ দেওয়া হয়, তখন মডেলকে সেই ইনপুটটা পড়ে বুঝতে হয়। আচ্ছা। কর্পোরেট অফিসের ভাষায় এটা হলো কাগজপত্র গোছানোর কাজ। এই কাজটা ARM সিপিইউগুলো খুব দ্রুত করতে পারে, বিশেষ করে SME2 বা ক্লেডিআই টেকনোলজির কারণে। এই টেকনোলজিগুলোর কাজ কি? এগুলো এই পড়ার কাজটাকে প্রায় 5.5 গুণ বেশি স্পিড দেয়। আচ্ছা, মানে ফাইল গোছানোর কাজটা CPU খুব দ্রুত করে ফেলল। তারপর যখন ইনপুট পড়া শেষ এবং আসল উত্তর জেনারেট করার সময় আসে, তখন শুরু হয় ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন বা ভারী অঙ্কের হিসাব। ওহ রে বাবা, ভারী হিসাব! হ্যাঁ, কর্পোরেট অফিসের ভাষায় এটা হলো ভারী মালপত্র ওঠানো নামানোর কাজ।
এই কাজটা সিপিইউ একা করতে গেলে হাঁপিয়ে ওঠে। তখন বস কি করে? তখন এআই কোর এই ভারী কাজটা পাঠিয়ে দেয় এনপিইউ বা নিউরাল প্রসেসিং ইউনিটের কাছে, যেমন স্ন্যাপড্রাগনের হেক্সাগন অথবা জিপিইউর কাছে। এই হার্ডওয়্যারগুলো একসাথে অনেকগুলো গাণিতিক হিসেব করার জন্য বিশেষভাবে তৈরি। বুঝতে পেরেছি। আর এই নিখুঁত টাস্ক ডেলিগেশন বা দায়িত্ব বন্টনের কারণে মডেলটি আনঅপটিমাইজড রানের তুলনায় 60% পর্যন্ত ব্যাটারি সাশ্রয় করতে পারে। হ্যাঁ, 60% ব্যাটারি সাশ্রয় হওয়া মানে একটা বিশাল ব্যাপার। শুধু তাই নয়, পিক্সেল 9 বা এর ওপরের হাই এন্ড ফোনগুলোতে এই অপটিমাইজেশনের কারণে সাব-সেকেন্ড রেসপন্স পাওয়া যায়। মানে 1 সেকেন্ডেরও কম সময়। হ্যাঁ, অর্থাৎ 100 মিলিসেকেন্ডেরও কম সময়ে এআই রেসপন্স করা শুরু করে। সে প্রতি সেকেন্ডে 15 থেকে 20টা টোকেন জেনারেট করতে পারে। ওয়াও! মানে একজন মানুষ প্রশ্ন টাইপ করে শেষ করার আগেই অফলাইন এআই তার উত্তর দেওয়া শুরু করে দিতে পারে। স্পিড আর পারফরমেন্সের দিক থেকে এটা একটা যুগান্তকারী লাভ, বিশেষ করে যখন এটা মাথায় রাখা হয় যে এই পুরো প্রসেসটা অফলাইনে হচ্ছে, 1 বাইট ডেটাও ইন্টারনেটে যাচ্ছে না। সবকিছু এত নিখুঁত শোনাচ্ছে, মানে সাইজ ছোট হয়ে গেল, ব্যাটারি সাশ্রয় হচ্ছে, আবার স্পিডও অবিশ্বাস্য। কিন্তু বাস্তব পৃথিবীতে ইঞ্জিনিয়ারিংয়ে কোনো কিছুই তো জাদু বলে হয় না, তাই না? তা তো বটে। এত স্পিড আর ব্যাটারি বাঁচানোর জন্য নিশ্চয়ই কোথাও না কোথাও কিছু আপোস করতে হচ্ছে বা ছাড় দিতে হচ্ছে। খুব যৌক্তিক একটা পয়েন্ট তুলেছেন। বিজ্ঞানে বা ইঞ্জিনিয়ারিংয়ে সবসময়ই একটা ট্রেড অফ থাকে। একদিকে সুবিধা পেতে হলে অন্যদিকে কিছুটা ছাড় দিতেই হয়। এই ট্রেড অফ বা আপসের জায়গাগুলো ঘাটতে গিয়ে দেখা যায়, ওই যে আমরা শুরুর দিকে কোয়ান্টাইজেশনের কথা বলেছিলাম, ফ্লোটিং পয়েন্ট থেকে ইন্টিজারে নামিয়ে আনা, হ্যাঁ, মনে আছে। সেখানে কিছু সূক্ষ্ম সমস্যা তৈরি হয়। মডেলের INT8 কোয়ান্টাইজেশনে অ্যাকিউরেসি বা নির্ভুলতা প্রায় 1 থেকে 2% কমে যায়। রাইট। আর মেমোরি আরও বাঁচাতে গিয়ে যখন INT4 ব্যবহার করা হয়, তখন অ্যাকিউরেসি কমে যায় 3 থেকে 5%। কেউ যদি সাইজ আরও কমাতে গিয়ে 2-বিট কোয়ান্টাইজেশন করে, তখন 10 থেকে 15% পর্যন্ত কোয়ালিটি নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। হ্যাঁ, কোয়ালিটি ড্রপ করে। এছাড়া স্পিডের দিক থেকে দেখলে ছোট E2B মডেলটি বড় E4B এর তুলনায় 3 গুণ বেশি দ্রুত কাজ করে। হ্যাঁ, এবং আরও একটা বড় সীমাবদ্ধতা হল কনটেক্সট লিমিট। মেমোরি বা ক্যাভি ক্যাশ বাঁচাতে মডেলের কনটেক্সট ক্যাপাসিটি 1,28,000 থেকে কমিয়ে মাত্র 2,000 থেকে 4,000 টোকেনে সীমাবদ্ধ রাখতে হয়। আচ্ছা, তাতে কি হয়? যার ফলে ক্যাশের সাইজ 1 থেকে 2 জিবি থেকে কমে মাত্র 200 থেকে 500 এমবিতে নেমে আসে। এখানেই আমার একটা বড় ঘটকা লাগছে। কি রকম? এই যে 3 থেকে 5% অ্যাকিউরেসি কমার বিষয়টা, এটা হয়তো কাগজে কলমে বা ইঞ্জিনিয়ারদের কাছে সামান্য মনে হতে পারে। কিন্তু যদি কোনো গুরুত্বপূর্ণ ইমেল বা লিগ্যাল ডকুমেন্ট ড্রাফট করার সময় এই 5% ভুলের কারণে পুরো বাক্যের অর্থটাই বদলে যায়, তখন কি হবে? শুধুমাত্র একটু স্পিড আর মেমোরি বাঁচানোর জন্য এই আপোস কি আসলেই যুক্তিসঙ্গত? এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু যদি আমরা বৃহত্তর প্রেক্ষাপটের সাথে এটি মেলাই, তাহলে বিষয়টা অনেক পরিষ্কার হয়ে যাবে। আমাদের বুঝতে হবে এই মোবাইল মডেলগুলোর আসল উদ্দেশ্য কি। উদ্দেশ্য কি? এগুলো কি ল্যাবরেটরিতে বসে জটিল কোয়ান্টাম ফিজিক্সের গাণিতিক সমাধান বের করার জন্য তৈরি? মোটেও না। এগুলোর কাজ হলো দৈনন্দিন জীবনের সাধারণ কাজগুলোকে সহজ করা। যেমন ধরুন মেসেজের রিপ্লাই দেওয়া। হ্যাঁ, একটা মেসেজের রিপ্লাই ড্রাফট করা, ছবির ওপর ভিত্তি করে সোশ্যাল মিডিয়ার ক্যাপশন লেখা বা সাধারণ আবহাওয়ার আপডেট সামারাইজ করা। এই ধরনের ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ টাস্কে 3 থেকে 5% অ্যাকুরেসি ড্রপ মানুষের চোখে পড়ার মতোই নয়। আচ্ছা, মানে দৈনন্দিন কাজের জন্য এই সামান্য ত্রুটি কোনো বড় প্রভাব ফেলে না। একদমই তাই। আর এর বিনিময়ে আমরা কি পাচ্ছি সেটা ভেবে দেখুন। আমরা পাচ্ছি 100% গ্যারান্টিড প্রাইভেসি। এটা একটা বড় পয়েন্ট। ব্যবহারকারীদের ব্যক্তিগত মেসেজ, ইমেল বা ফোনের ভেতরের সংবেদনশীল ডেটা, এগুলোর কোনো কিছুই প্রসেস করার জন্য আর ক্লাউডে বা বাইরের কোনো সার্ভারে পাঠাতে হচ্ছে না। সব কিছু হাতের ডিভাইসেই প্রসেস হচ্ছে। সাথে সাথে রেসপন্স পাওয়া যাচ্ছে, তো আবার ইন্টারনেট কানেকশন ছাড়াই। ঠিক। প্রাইভেসির এই পরম নিশ্চয়তার কাছে ওই 3 থেকে 5% অ্যাকিউরেসি ড্রপ খুবই যৌক্তিক এবং গ্রহণযোগ্য একটা ট্রেড অফ। আর কনটেক্সট লিমিটের ব্যাপারটা?
কনটেক্সট লিমিট 2 থেকে 4 হাজারে আটকে রাখার ব্যাপারটাও মোবাইল ইউজারদের জন্য যথেষ্ট, কারণ ফোনে সাধারণত কেউই 1000 পৃষ্ঠার বিশাল সাইজের ডকুমেন্ট প্রসেস করেন না। আপনার যুক্তিটা আসলেই বেশ শক্ত। প্রাইভেসি বর্তমান সময়ের সবচেয়ে বড় সম্পদ, আর সেটা নিশ্চিত করার জন্য এই ট্রেড অফ মেনে নেওয়াই যায়। একদম। তো আজকের এই দীর্ঘ এবং আকর্ষণীয় আলোচনাটাকে যদি আমরা একটা ফ্রেমে নিয়ে আসি, জেম্মা 4 শুধু একটি ছোট করে ফেলা এআই মডেল নয়। না, মোটেও নয়। এটি মূলত হার্ডওয়্যার এবং সফটওয়্যারের এক অবিশ্বাস্য মেলবন্ধন। কোয়ান্টাইজেশনের মাধ্যমে মেমোরি কমানো, হাইব্রিড অ্যাটেনশন দিয়ে কাজের গতি বাড়ানো এবং সর্বোপরি এআই কোরের মতো চমৎকার টাস্ক ডেলিগেশন সিস্টেমের এক অসাধারণ ইঞ্জিনিয়ারিং মাস্টারপিস। একদম নিখুঁতভাবে বলেছেন। ওই যে শুরুতে বলেছিলাম, বিশাল এনসাইক্লোপিডিয়াকে পকেট ডিকশনারিতে পরিণত করা। আজকের বিশ্লেষণ থেকে এটা পরিষ্কার যে এই ডিকশনারিটা শুধু ছোটই না, বরং ভীষণ স্মার্ট এবং স্বাধীন একটা মস্তিষ্ক। হ্যাঁ, এমন এক মস্তিষ্ক যা শুধু তথ্যই খোঁজে না, বরং নিজেই যুক্তি দিয়ে চিন্তা করতে পারে এবং চোখের পলকে সিদ্ধান্ত নিতে পারে, তাও আবার সম্পূর্ণ গোপনে। দারুণ। আজকের এই গভীর বিশ্লেষণ শেষে ভাববার মতো একটি নতুন এবং কিছুটা উস্কানিমূলক প্রশ্ন রেখে যেতে চাই। আচ্ছা। আজকের আলোচনায় আমরা দেখলাম সাধারণ ব্যবহারকারীদের হাতের ফোনগুলো এখন ক্লাউডের সাহায্য ছাড়াই সম্পূর্ণ অফলাইনে জটিল সব সিদ্ধান্ত নিতে সক্ষম। একদম। কিন্তু একটু ভাবুন তো, ভবিষ্যতে যখন বিশ্বের কোটি কোটি মানুষের পকেটে থাকা এই পার্সোনাল এআইগুলো কোনো সেন্ট্রাল সার্ভারের নজরদারি ছাড়াই ব্লুটুথ বা অন্য কোনো লোকাল নেটওয়ার্কের মাধ্যমে সরাসরি একে অপরের সাথে কথা বলা শুরু করবে। ওয়াও, সেটা তো একটা বিশাল ব্যাপার হবে। তাই না? তখন তথ্যের আদান-প্রদান আর প্রাইভেসির সংজ্ঞাটা ঠিক কেমন দাঁড়াবে? ওই বিকেন্দ্রীভূত নেটওয়ার্কে কে কার ডেটা নিয়ন্ত্রণ করবে? দারুণ একটা চিন্তার বিষয়। ক্লাউড নির্ভর পৃথিবীর একচেটিয়া আধিপত্য কি তবে সত্যি শেষের পথে? এই রোমাঞ্চকর চিন্তাটা সাথে নিয়েই আজকের মতো আমাদের এই গভীর বিশ্লেষণ শেষ করছি। প্রযুক্তিকে জানুন, প্রাইভেসিকে গুরুত্ব দিন। আবার কথা হবে নতুন কোনো অজানা বিষয় নিয়ে।